আসলে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? আমরা ওয়ার্ডপ্রেস আমাদের এখানে যারা আছে, যদি কোনো প্রবলেমের কথা হয় তো ক্লাসের শেষে আমরা আলোচনা করবো, ক্লাস টপিকটা শেষে। যেহেতু রেকর্ডিং চালু করছি, তো এখানে এখন আমরা ক্লাসটা নিয়ে আজকে টপিকটা নিয়ে একটু বিস্তারিত ক্লাস আলোচনা করলে তখন প্রিভিয়াস সমস্যা, আজকে সমস্যার সকল সমস্যারই সমাধান হবে, সমস্যা নেই। তো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? আসলে ওয়ার্ডপ্রেস একটা কি? যাদের মাইক্রোফোনগুলো অন আছে একটু মুভ করেন, নয়েজ আসতেছে কার মাইক্রোফোন থেকে জানি। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস সিস্টেম। সিএমএস বলতে বোঝাচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্টটা আসলে কি? কন্টেন্ট আমাদের বিভিন্ন প্রকার হতে পারে, যেমন আপনার ইমেজ, ভিডিও, টেক্সট, অডিও, ইটিসি, এগুলো আমাদের কন্টেন্ট। এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ওয়েবসাইট কিন্তু আসলে মূলত এই এই কয়েকটা কন্টেন্টের উপরেই তৈরি হয় বা ডিজাইন হয় এবং ডেভেলপ হয়। ওয়ার্ডপ্রেস মূলত হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টুলস বা সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা জাস্ট কোনো কোডিং নলেজ ছাড়া ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফুললি একটা ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট দুটোই করতে পারি। এবং এই শুধু সিএমএস সিস্টেম যে শুধু ওয়ার্ডপ্রেসে আসে তা না, এরকম আরো অনেক সিস্টেম সফটওয়্যার আছে। যেমন আপনার ম্যাজেন্ডো আছে, ওপেন কার্ড আছে, জুমলা আছে, এরকম আদার্স অনেক ওয়েবসাইট বা অনেক টুলস আছে। আমরা চাইলে তবে বিশ্বের যে আমাদের বর্তমান বিশ্বে যারা ওয়েবসাইট আমরা দেখি, যে 100টা ওয়েবসাইট যদি দেখি আমরা, 100টা ওয়েবসাইটের মধ্যে প্রায় 35% আপনার এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আর বাকি 65% আপনার আদার সফটওয়্যার মিলে তৈরি। বিশ্বের 3 ভাগে, মনে করেন 3 ভাগের 1 ভাগ ওয়েবসাইটই আপনার এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আসলে কেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, বা মানুষ আদার্স গুলো কেন ব্যবহার করে না? আমরা জানি একটা কি ওয়েবসাইট আছে, স্ট্যাটিক, আর একটা আছে কি ডাইনামিক। ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এই দুইটার পার্থক্যটা আমরা আগেই আলোচনা করে আসছি। এতদিন আমরা যেটা কাজ শিখছি সেটা তো মূলত স্ট্যাটিক সাইডের। এখন আমরা আসবো ডাইনামিক সাইড। ডাইনামিক সাইড কি? ডাইনামিক সাইডে তৈরি করতে গেলে কোনো কোডিং ছাড়া, কোডিং লাগে না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয়। মাইক্রোফোনটা অন আছে কার? একটু মিউট করবেন। মাইক্রোফোন অন আছে কার? এবার ক্লিয়ার হয়েছে। এই যে ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করব আমরা ড্রপ এন্ড ড্রাগের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসে আমরা করব। তবে ওয়ার্ডপ্রেসটা ইউজ করব এই কারণে, বা ওয়ার্ডপ্রেস যে আদার্স কোম্পানিগুলো ইউজ করে, যে আদার্স কতগুলো কোম্পানি আছে তারা যে ইউজ করে, তারা মূলত এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম। মানে ইউজার ফ্রেন্ডলি কি, যে যারা নতুন বা বিগিনার বা যারা প্রথম শিখতে যাচ্ছে তাদের জন্য জিনিসটা খুবই তাদের কাছে ইজিয়েস্ট মনে হয়, মানে খুবই সহজ মনে হয়। কেন? কারণ এটা ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে বোঝা যায় যে এই কাজটা করলে আমার এটা হবে, এই কাজটা করলে আমার এটা হবে মূলত। এবং এদের সিকিউরিটি সিস্টেমটা একটু হাই লেভেলের। আবার এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি যে কোনো রিলেটেড, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যদি চান যে আপনার নিজের পোর্টফোলিও তৈরি করবেন, করতে পারবেন। আপনি যদি চান আপনার বিজনেসের উপর তৈরি করবেন, করতে পারবেন। আপনি যদি চান একটা ই কমার্স বিজনেস করবেন, করতে পারবেন। এনি ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা পসিবল। আবার অন্যান্য আপনার টুলস গুলা বা অন্যান্য সফটওয়্যার গুলা, সেগুলো আসলে স্পেসিফিক কিছু কারণেই পপুলার। যেমন আমরা যদি মার্কেট প্লেস গুলোর কথা চিন্তা করি, যেমন আমাদের কয়েকটা মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে কি, জাস্ট আলোচনা করছি, আমরা এখন অ্যাকাউন্ট খুলি নাই বা কাজে যাইনি। যেমন এসইও ক্লার্ক, আপনার পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার। আমরা ফাইবারে দেখছি সকল ধরনের কাজ পাওয়া যায় এখানে, যে কোনো ধরনের। কেউ যদি একটা ছোট্ট কাজ জানে সেটা দিয়েও এখানে
কাজ করা যায়, বাট আদার্স মার্কেট প্লেস গুলোতে কিছু কিছু স্পেসিফিক, যেমন আমরা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বলি, এখানেও সকল ধরনের কাজ পাওয়া যায়। আবার এসইও ক্লার্কেও সকল ধরনের কাজ পাওয়া যায়, কিন্তু পরিমাণে কম এবং বেশি। সেটা হচ্ছে কি, এসইও তে আপনি এসইও রিলেটেড কাজ বেশি পাবেন। আবার আপনি যদি ডিজাইন নিয়ে যান বা ডেভেলপমেন্ট নিয়ে যান, সেখানে আপনি কাজ নাই বলতেই চলে আপনার। ফাইবারে আপনি যে কোনো ক্যাটাগরির কাজ করতে পারবেন। ঠিক ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এ ধরনের, আপনি এখানে চাইলে যে কোনো ক্যাটাগরির একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন। যেহেতু একটা ওয়েবসাইট আমাদের লাইভ তৈরি করতে গেলে আমাদের ডোমেন হোস্টিং লাগে। আর মূলত আমরা যদি কাজ না জানি বা প্র্যাকটিস না করি, তাহলে আমাদের এটা মনেও থাকে না, বা এগুলো ক্যাচ করে ধরে রাখার মতন ক্ষমতাও থাকে না। এই মুহূর্তে আমরা একবারে বিগিনার, তো বিগিনার অবস্থায় আমার পক্ষে ইনভেস্ট করা পসিবল না। আমরা ফ্রিতে কিছু কাজ করব, তো ফ্রিতে কাজ করার জন্য আমরা মূলত এই প্র্যাকটিস সেশনটা আমার পরিপূর্ণ শেখার জন্য আমরা আমাদের পিসিকে, আমাদের ল্যাপটপকে একটা সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। এক কথায় শেষ, আমি লোকাল সার্ভারে আমার এই প্র্যাকটিসের কাজটা করতে পারি। লোকাল সার্ভারে যে আমি প্র্যাকটিস করব তাই বলে এটা না যে প্র্যাকটিস করতে করতে আপনি ফুললি একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করছেন, ফুললি একটা ডিজাইন তৈরি করছেন। এই ডিজাইনটা আপনার একদম লাইভ করা প্রয়োজন। মানে একটা ডোমেন হোস্টিং এ আপনার লাইভ করতে চাচ্ছেন আপনি, আপনি তখনও এটা করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর প্র্যাকটিসের জন্য বা শেখার জন্য আপনি লাইভ সার্ভারে ঠিক যেরকম আমার কাজ করতে হয়, ঠিক একই রকম, কোনো পার্থক্য নাই, আমি লোকাল সার্ভারেও ঠিক একই রকম কাজ করতে পারবো। এর জন্য ডোমেন হিসাবে আমার পিসির যে লোকেশনটা আছে সেটাই আপনার ডোমেন হিসেবে কাজ করবে, এবং হোস্টিং হিসাবে আমার যে কম্পিউটারের স্পেসটা আছে, হার্ড ডিস্কটা আছে, সেটাকেই আমি সার্ভার আপনার হোস্টিং হিসেবে ব্যবহার করব। এবং এই যে ডোমেন এবং হোস্টিং এর এই যে লোকাল সার্ভারে কাজ করার জন্য আমাকে কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেটা আমরা একটা লোকাল সার্ভার তৈরি করতে পারি। এক কথা শেষে আমার পিসিটাকে এখন একটা সার্ভার তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমাকে জাস্ট একটা সফটওয়্যার রান করতে হবে। সেটা আমরা দুটো সফটওয়্যার এর মাধ্যমে খুব বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে জ্যাম এবং ওয়াম। এই দুটো জ্যাম এবং ওয়াম সার্ভারের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তো মূলত জ্যাম এখানে আমার ইনস্টল করা আছে সকালের বেচে, দেখাইছি বিদায় আমার সবকিছু ওকে আছে। এখন কি আপনাদেরকে এই জ্যাম ইনস্টলেশনটা দেখাই দিতে হবে, না আপনারা জ্যাম ইনস্টলেশন প্রসেসটা করতে পারবেন? কি বলতেছেন? জি, দেখাই দিব। হ্যাঁ, বলেন। ডাব্লিউপি লোকাল, হ্যাঁ ওটা দিয়েও হবে। আমি এখানে জ্যাম দিয়ে দেখাবো। তো এখানে দেখেন, এই যে আমি এই সার্ভারটা আপনারা ডাউনলোড করে নেবেন, বেশি না, মাত্র 150 MB মতো। এটা ডাউনলোড করে নেবেন, এবং আরেকটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে। এই দুটো ডাউনলোড শুরু করে দেন, আপনার ডাউনলোড হতে থাক। আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করব না। জাস্ট আমি পিসিটাকে একবার ক্লিন করে, যেহেতু ইনস্টলেশন প্রসেস আপনাকে আরেকবার দেখাইতে হবে, তো আমি পিসিটাকে একবারে ক্লিন করে আবার দেখাচ্ছি এখন। এটা ইনস্টল হইতেও একটু সময় নেয়, আবার আনইনস্টল হইতেও একটু সময় নেয়। আবার এই কাজটা করার জন্য আমাদের যেটা
জেনে রাখা ভালো। সেটা হচ্ছে একটা ব্যাকআপের সিস্টেম। আপনি অনেক কিছু প্র্যাকটিস করছেন, একটা সাইট সুন্দর করে সাজাইছেন, হুট করে যদি ফাইলগুলো আপনার রিকভার করতে হয় বা রিকভার প্রয়োজন হয়, যে উইন্ডোজ দিতে হচ্ছে পিসি, বা উইন্ডোজের কারণে হচ্ছে, বা উইন্ডোজের কারণে আমার কম্পিউটার অনেক প্রবলেম হচ্ছে, তো আমাকে উইন্ডোজ দেওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু আমাকে ফাইলগুলো অবশ্যই ব্যাকআপ আছে কিনা সবকিছু ঠিকঠাক দেখে নিয়ে তারপরে এটা কাজটা করতে হবে। তা না হলে যদি আমি এটা আহ, হঠাৎ করে আমার পিসিকে উইন্ডোজ দিয়ে যাই, যদি আমার এটা কাজটা সি ড্রাইভে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, বা আমি আমার ওই যে সাজানো কাজটা আর পাবো না। সবসময় ডিজাইনিং এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি কাজ করতে চান বা কাজ করার ইচ্ছা হয়, তো যদি কোনো পরিবর্তন, একটা বড় আকারের পরিবর্তন নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে আগে সবসময় ব্যাকআপ ব্যবস্থাটা রাখে দিবেন, ব্যাকআপ নিয়ে রাখবেন। না জানেই আপনি কাজ করতে গিয়ে কোথায় এমন ভুল করে ফেলছেন আর ভুলটা খুঁজে পাচ্ছেন না, আবার সমাধান হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যে ব্যাকআপ ফাইলটা আছে, এই ব্যাকআপ ফাইলটা দিয়ে আবার ওই ভুলটা সংশোধন করতে পারবেন, এবং এটা আমাদের সুযোগ থাকে। আমরা মূলত এই সার্ভারটাকে আমার পিসির যে হার্ড ডিস্কের ড্রাইভ গুলো আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, বা যার পিসিতে যেরকম ড্রাইভ আছে, আমরা কিন্তু ঠিক আমাদের ইচ্ছা মতো আপনার যে কোনো একটা ড্রাইভ ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই। আমি চাইলে সি ড্রাইভ ব্যবহার করতে, চাইলে ডি ড্রাইভ ব্যবহার করতে পারি, চাইলে ই ড্রাইভ ব্যবহার করতে পারি, ইচ্ছা যে কোনো একটা ড্রাইভে আমি কাজ করব। তবে সি ড্রাইভ বাদে আদার ড্রাইভ গুলোর সুবিধা হচ্ছে যে আপনার পিসি যদি কোনো কারণে ইনস্টল করে দিতে হয় বা উইন্ডোজ দিতে হয়, উইন্ডোজ দিলে তো আমার পিসিতে সি ড্রাইভের মধ্যে আর কোনো কিছু থাকে না। আমার কিন্তু এই যে জেম সফটওয়্যারটি আমি ইনস্টল করবো, এটা কিন্তু ইনস্টল প্রসেসটা সি ড্রাইভেই থাকবে, যদিও আমি কাজের লোকেশন আলাদা কোনো ফোল্ডারে করব, তো আমার কিন্তু কাজটা সি ড্রাইভেই থাকবে। সেজন্য কিন্তু জেম সার্ভারটা আপনার নতুন করে আবার ইনস্টল করতে হবে উইন্ডোজ দেওয়ার পরে। উইন্ডোজ দেওয়ার পরে যখন আমি ইনস্টল করব, তখন কিন্তু আমার জেম সার্ভারে যে ডাটাবেসটা ক্রিয়েট থাকবে, সেই ডাটাবেসটা কিন্তু আমি রাখতে পারবো না, বা ডাটাবেসটা থাকবে না আমার। তখন কি আমার উইন্ডোজ দেওয়ার আগে তারপরেও আমার মনে রাখতে হবে যেন আমি ডাটাবেসটাও ব্যাকআপ নিয়ে রাখি। কারণ ডাটাবেসটা যদি আমি ব্যাকআপ নিয়ে না রাখি, তাহলে আমি যে এই যে আমার সার্ভারে যে কাজটা করছি অফলাইনে, সেটা ঠিক আছে, বাট ডাটাবেসটাকে আমার ব্যাকআপ নিয়ে রাখলে ওই তখন ঠিক একই এক ক্লিকে আমি সব কাজ করতে পারবো। তো এই ডাটাবেস রিকভারি এবং ডাটাবেস আপনার কিভাবে নতুন করে উইন্ডোজ দেওয়া ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো, সমস্যা নেই। আনইনস্টল হতে এতটা সময় নিচ্ছে, ইনস্টল হতে আবার কতটা সময় নেই। এটা ডাউনলোড শুরু করছেন আপনারা? ডাউনলোড দিচ্ছেন কি? এই সেকশনে কি অধিকাংশই নতুন, না এর আগেও এখানে কাজ করছেন কেউ, এমন কেউ আছেন কি? বললাম হ্যাঁ, লোকাল লোকাল সার্ভারে কেউ কে কে কাজ করছেন, আমি যা একটু শুনতে যাচ্ছি যে তারা এটা অন্তত একদিন হলেও ব্যবহার করছেন, যে এটা সম্পর্কে জানেন। 32 বিট ইনস্টল দেওয়া আছে, বাকিদের একবারে নতুন আসছে, প্রথম দেখতেছেন। ওয়াসিম ভাই তো জানেন এই, কি কোন। তো আমার এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে এবং জ্যাম সার্ভারও আমার ডাউনলোড করা আছে। তো আমি ডাউনলোড করতেছি না, আপনারা ডাউনলোড করে রাখেন, পরবর্তীতে আমি এটাকে আবার নতুন করে রিকভার করে দেখাচ্ছি, নো প্রবলেম। তো দেখেন আমার এই যে জেম সার্ভারটা ডাউনলোড করা আছে, এটা অবশ্যই এখানে দেখবেন যে আপনার ডাউনলোড করার সময় 32 বিট বা 64 বিট একটা অপশন আছে। এই যে দেখেন, এটা উইন্ডোজের জন্য, আবার লিনাক্সের জন্য আলাদা, আপনার উইন্ডোজ ম্যাকের জন্য আলাদা। তো আপনাদের যে এই যে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন MD5 এ, ঠিক আছে? এবং এটা 32 বিট পিসি, যারা যদি উইন্ডোজ 10 হয়ে থাকে, উইন্ডোজ 10 তো সাধারণত 32 বিট হয় না, তাদেরও এই সফটওয়্যারটি যদি 32 বিট কারো থেকে থাকে, তারপরে এই সফটওয়্যারটি ওখানে অটোমেটিক তার ধারণ ক্ষমতা অনুযায়ী 32 নিয়ে নিবে।
আপনি ওটা ডাউনলোড করে ইনস্টল দেন, আশা করি হয়ে যাবে। তো এই ইনস্টল প্রসেসের জন্য আমি জাস্ট আমার সব ডাউনলোড যে জেম যে ডাউনলোড করলাম, জাস্ট ডাবল ক্লিক করলাম। আপনারা শুধু ডাউনলোড করে রাখেন আর কাজটা একটু ভালো করে দেখেন, তা না হলে কিন্তু ওই যে ইনস্টল প্রসেসটা করতে আপনাদের প্রবলেমে পড়তে হবে। যারা নতুন, এখন এ কাজ করিয়েন না, শুধু ডাউনলোড করে রাখেন আর কাজ করতে যাইয়েন না। সো দেখেন ডাবল ক্লিক করার পরে আমার ঠিক এরকম একটা ইম্পর্টেন্ট মেসেজ আসবে, ডায়লগ বক্স আসবে, যেটা হচ্ছে কি ইউজার কন্ট্রোল আপনার ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলের জন্য একটা এবং নোটিফিকেশন দিবে। ঠিক আছে, সফটওয়্যার যেরকম ভাবে আমরা ইনস্টল করি জেনারেল সফটওয়্যার, ঠিক সিস্টেমটা একই। ওকে করে দিবেন এটা। ওকে করে দেওয়ার পরে নেক্সট, নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখেন কিছু কিছু আপনার কাস্টমাইজের অপশন আছে। যে আমার সিলেক্ট কম্পোনেন্ট, আমি কি কি কাজ করব। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করি, সেখানে আমার অটোমেটিক এক্সেল, পাওয়ার পয়েন্ট যা এর সাথে 7-8টা আমার সিস্টেম ইনস্টল হয়ে থাকে, তাই না? এবং ওটাও ইনস্টল করার আগে দেখায় কাস্টমাইজ দিই। আমরা অনেকেই কাস্টমাইজ করি না, সরাসরি ইনস্টল দিয়ে দিই। ঠিক এখানেও আমাদের শুধু জেম সার্ভারটার শুধু আপনাদের পিএইচপি বা মাইস্কুল এটাই শুধু ইনস্টল হবে তা না, এর সাথে যতগুলো আপনি সার্ভার দেখতে পাচ্ছেন বা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, সব ল্যাঙ্গুয়েজে অটোমেটিক দিয়ে নিবে। সো আমি এখানে কোনো পরিবর্তন না করে সবগুলাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। নেক্সট, এই যে এখানে দেখেন নেক্সট করার পরবর্তীতে আমার এখানে কি একটা ডাইরেক্টরি দেখাচ্ছে যে আমি কোন ড্রাইভে সেটা ইনস্টল দিতে চাচ্ছি। এটা আমাদের অধিকাংশ সফটওয়্যারে দেখায় না, যদিও কিছু কিছু সফটওয়্যারে দেখায়। জ্যাম্পে আমার মাস্ট বি, এটা হচ্ছে মেইন। আপনি যদি অন্য কোনো ড্রাইভে দিতে চান, জাস্ট এখানে ড্রাইভার লোকেশনটা সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? আমি সি ড্রাইভে দিচ্ছি, অত ভেজালের মধ্যে যাচ্ছি না। সি ড্রাইভে দিচ্ছি, জাস্ট আমার সি এর ভিতরে একটা জ্যাম্প নামে ফোল্ডার তৈরি হবে, ঠিক সেখানে এটা ইনস্টল হবে। নেক্সট, তারপর নেক্সট। ব্যাকআপটা আমি দেখাবো, নো প্রবলেম। আপনি দুই একদিন আমরা কাজ করি, কাজ করার পরবর্তীতে আমি ব্যাকআপ কিভাবে রাখতে হয়, ডাটাবেস সহ ডাটাবেস সহ ব্যাকআপ কিভাবে রাখতে হয় সেটা আমি দেখাবো, এবং এটা লাইভে দেখাবো। আমার পসিবল হবে লাইভে দেখানো। যে আসলে যেমন মনে করেন যে আমার দুই একটা প্রজেক্ট কমপ্লিট করা আছে, আমি কিন্তু যেগুলো এই পিসিতে করে নেই, অন্য কম্পিউটারে করছি বা অন্য একটা পিসিতে কাজ করছি। আমি ওই পিসিতে কাজ করা লোকাল সার্ভারে, এই যে লোকাল সার্ভারে ইনস্টল করতেছি, ওই পিসিতে লোকাল সার্ভারে যতগুলো কাজ করছি, আমি এখন চাচ্ছি আমার এই পিসিতে কাজ করার জন্য। আমি এখন ওই ফাইলটা এই পিসিতে ব্যাকআপ নেব। ওটাতেও জ্যাম দিয়ে করছি, এটাতেও জ্যাম দিয়েই করতে হবে আমার। ওই সিস্টেমটা আমি দেখাই দিব, কোনো সমস্যা না। এবং কোনো ডাটাবেস বলেন, আপনার সফটওয়্যার বলেন, যেটাই বলেন, কোনো কোনো কিছুই করতে হবে না। ওইখানকে ইউজার নেম পাসওয়ার্ড যা যা ব্যবহার করছেন, এখানে ইউজার নেম পাসওয়ার্ড তাইটাই ব্যবহার করবেন, বা সেটাই থাকবে। ওখানে যে ডিজাইন করছেন এখানে তাই ডিজাইন থাকবে। ওখানে যে লগ ইন ফর্ম তৈরি করছেন এখানে ওই একই লগ ইন ফর্ম থাকবে। টেস্টিং করার জন্য যে যে ইউজার রেজিস্ট্রেশন করেছেন, ঠিক এখানেও ওই একই একই ইউজার রেজিস্ট্রেশন থাকবে, কোনো প্রবলেম না। পড ভেরিফাই করে, কারণ কি ধরনের পড, যেমন আমরা ওই যে সুপার ইমেল ভ্যালিডেটরে দেখছিলাম পড অ্যাড্রেস, ঠিক এই আমাদের জ্যাম সার্ভারও কিছু পড অ্যাড্রেস ভেরিফাই করে। যেমন আমরা অনেকেই আছি স্কাইপ ব্যবহার করি। স্কাইপ নাম শুনছেন? আমরা কিন্তু এর মধ্যে অনেকেই স্কাইপ জানি। তো এই স্কাইপ অনেকেই আমরা ব্যবহার করি। যদি আমাদের উইন্ডোজ 10-এ যেহেতু বাই ডিফল্ট স্কাইপ দেয়াই থাকে অ্যাপসটা, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম না। বাট আমার যদি আলাদা স্কাইপে একটা ডাউনলোড করে চালাই, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই দেখবেন এই প্রবলেমটা হবে। এবং এটা আসলে খুবই একটা দুঃখজনক হলেও সত্য। আমরা যত ধরনের কাজ করি না কেন, এই যে আপনাদের শুরু থেকেই যে যতগুলো টপিক করে আসলাম, এখানেই আপনারা পাবেন আপনার পিসিতে একরকম কাজ করতেছে, আমার পিসিতে আরেক রকম কাজ করতেছে, অন্যের পিসিতে আরেক রকম কাজ করতেছে। হয়েছিল যেমন ইউলো পেজ আমার পেজে ওপেন হচ্ছে, আমি সুন্দর করে দেখাচ্ছি, আপনার ঘরে নাকি ইউলো পেজ ওপেনই হচ্ছে। আমার এখানে মাইক্রোওয়ার্কের অ্যাকাউন্ট খুললে আপনার এখানে মাইক্রোওয়ার্কের অ্যাকাউন্ট খুলতেছে,
অথচ আপনারটাও কম্পিউটার, আমারটাও কম্পিউটার, তাই না? ঠিক এই সার্ভারটাও কাজ করলে এমনটাই হবে, কারো পিসিতে আপনার কোনো প্রবলেম হবে না, আবার কারো পিসিতে আপনার কি হবে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। বিশেষ করে যারা উইন্ডোজ 7 ব্যবহার করি বা উইন্ডোজ 8 ব্যবহার করি, তাদের ক্ষেত্রে কিছু ফিক্সিং থাকবে, কারণ সফটওয়্যারে আপনার অনেক জায়গায় পোর্ট ব্যবহার করতে হবে, চেঞ্জ করতে হতে পারে। আবার উইন্ডোজটা যদি আপনার আপডেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। যদি ব্যাকডেটেড হয়ে থাকে, তাহলে আপনার ওখানে কি আবার কিছু কোডিং চেঞ্জ করে আপনার এই সার্ভারটা ইনস্টল করতে হবে, সার্ভারটা রান করতে হবে। যদি আমরা স্কাইপি কেউ ব্যবহার করে থাকি, যদি আমাদের কাছে ইম্পর্টেন্ট না হয় সেটা, আমরা ওটাকে এক্সিট করে রাখবো। কারণ এই আপনার জেম সার্ভারের পর্ট এবং স্কাইপির পর্ট সেম, বিধায় তারা দুজনেই লড়াই করে একটু, সেজন্য তখন আমাদেরকে পর্ট গুলো চেঞ্জ করে দিতে হয়। আমাদের ইনস্টল হচ্ছে, না না না, উইন্ডোজ 10 বাই ডিফল্ট আছে, অফ করার দরকার নাই। আর মূলত বর্তমানে আপডেট যে উইন্ডোজটা আছে, এটাতে স্কাইপি থাকলেও অনেক সময় আপনার আপডেট জ্যামটা এটা সমস্যা করে না, এটা ফিক্স করে ফেলছে ওরা। আমি জ্যামটাকেই ভালো মনে করব, আপনার ডাব্লিউপি লোকালের থেকে জ্যামটাই বেশি প্রিফার, কারণ এটা খুবই সহজ। এটা খুবই সহজ, জ্যামটা ইউজ করা অনেক সহজ এবং ইনস্টল প্রসেসও অনেক সহজ। এই জ্যাম্পের যত ধরনের প্রবলেম আছে, সবগুলাই এদের যে উইন্ডোজ বাই ডিফল্ট উইন্ডোজে যত ধরনের প্রবলেম থাকে, তারা অনেকগুলাই ফিক্সড করছে। রান করতে, এখন রান করতে বেশি খুব একটা ঝামেলা পোয়াইতে হয় না। সেখানে জ্যামটাই হচ্ছে, হ্যাঁ দিতে পারেন, নো প্রবলেম। আপনারা যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সিতে না দিয়ে অন্য কোনো ড্রাইভে ইনস্টল করতে পারেন, কোনো প্রবলেম নেই। হুম। এখন হ্যাঁ, অন্য ড্রাইভে দেন, যদি আপনার স্পেস কম থাকে। যদি আপনার সি ড্রাইভে স্পেস কম থাকে, তাহলে অন্য কোনো ড্রাইভে দিয়ে দেন যেখানে স্পেস একটু বেশি থাকবে। আর এখানে যে আমাদেরকে একটা ওয়েবসাইটের জন্য যে আমরা মনে করেন যে আহ, এই জ্যাম ইনস্টল করলাম, এটাতে শুধুমাত্র একটা ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারবো এমনটা না। আমার ইচ্ছা, আমি যদি 10টা তৈরি করি 10টা, 15টা তৈরি করলে 15টা, 20টা তৈরি করলে 20টা, ইচ্ছা। এর এক একটা সব বা এক একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে আমাকে আবার এক একটা জ্যাম ইনস্টল করতে হবে, না তা না। আমি একবার ইনস্টল করে আমি ওই একটার মাধ্যমে, একটা জ্যাম্পের মাধ্যমে আমি অনেকগুলা ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারি, কোনো সমস্যা নেই। যে আমি মনে করেন সে একটা ই কমার্স বানাইলাম, সে একটা পোর্টফোলিও বানাইলাম, আপনার মনে করেন একটা আমি কি বলে আপনার নিজের কোম্পানির বিজনেস বানাইলাম, ইটিসি ইটিসি, এরকম আমি একটা জ্যাম্প দিয়ে করতে পারি। তো এখানে আমার ইনস্টল প্রসেস কমপ্লিট। জাস্ট এখানে দেখা যায়, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল নাও। আমি কন্ট্রোল প্যানেলে এখন স্টার্ট করতে চাচ্ছি কিনা, জ্যাম যে কন্ট্রোল প্যানেল আছে সেটা ইনস্টল করতে চাচ্ছি কিনা। জাস্ট আমি রান করতে যাচ্ছি। আপনাকে ঠিক এরকম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যারা একবারে আপডেট দিচ্ছেন, তাদের হয়তো বা ল্যাঙ্গুয়েজ আরো বেশি থাকবে। ইংলিশটা আমি চুজ করব। এই যে ইনস্টল দেওয়ার পরে আমার ঠিক এরকম একটা কাজ আসবে। এটা যে আমাকে ইন্টারনেট লাগবে সেটা না, ইন্টারনেট ছাড়াই কিন্তু আমার কাজ হবে। আমার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, কোনো সমস্যা নাই, আমি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করতে পারবো এটাতে। ক্লিয়ার? আবার যাদের আমার কম্পিউটার একটু স্লো বা কনফিগারেশন একটু কম, তারা কি করবেন, যখন কাজ করবেন তখন শুধু এটাকে রান রাখবেন, বাদ বাকি সময় স্টপ করে রাখবেন, তাহলে কম্পিউটার ফাস্ট হবে। আর এটাকে যদি আপনি অলওয়েজ রান করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটু পিসিটা স্লো হয়ে যেতে পারে। যেমন এটা অটো রিস্টার্ট সফটওয়্যার, মানে স্টার্ট আপের একটা অটো স্টার্ট সফটওয়্যার, মানে আপনার কম্পিউটার যখন চালু করবেন তখন সেটা অটোমেটিক চালু হয়ে যাবে। এটা বন্ধ করে রাখবেন।
যে আমার যখন দরকার তখন শুধু আমি এটা চালাবো। দেখেন আমি জ্যামটা ইনস্টল করলাম, এখনো এই জ্যামে কোনো কিছু কাজ করে নেই। জ্যামে মূলত আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখেন মাই অ্যাপাচি এবং মাই এসকিউএল, এই দুইটাতে আমার মূলত এই দুটো আমার প্রয়োজন আছে, বাকিগুলো ফাইল দিলা মার্কিউরি এগুলো আমার প্রয়োজন নেই আপাতত। আমরা যে কাজটা করব এই দুইটা দিয়ে আমি সবকিছু কাজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি স্টার্ট করি। আমি অ্যাপাচি স্টার্ট করব, মাইএসকিউএল স্টার্ট করব। এক্ষেত্রে স্টার্ট করার সময় অনেকেরই আপনাদের ইউজার কন্ট্রোল অ্যাক্সেস চাবে বা ইউজার অ্যাক্সেস কন্ট্রোল চাবে, সেটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। নোটিফিকেশন আসতে পারে, সেটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। ঠিক আছে, আমরা করবো অ্যালাউ অ্যাক্সেস, জাস্ট এটা মিনিমাইজ করে রাখলাম। এটা আমি মিনিমাইজ করে রাখলাম। এখন আমি যে কোন ড্রাইভে ইনস্টল করলাম, কোন ড্রাইভে ইনস্টল দিলাম, সি ড্রাইভে। আমি এখন গিয়ে দেখি সি ড্রাইভে আমার, সি ড্রাইভ, এই যে জ্যাম নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, জ্যাম নামে আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমি জাস্ট যদি এটা ওপেন করি, অনেক ধরনের ফাইল। এখান থেকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি এই ফাইলগুলো কখনোই নাড়াচাড়া করবো না, ঠিক যেভাবে আছে আমি ওই ফাইলগুলোকে ঠিক ওভাবেই রেখে দেবো। ক্লিয়ার? আর ব্যাকআপ নেওয়ার সময় আপনার যে কাজটা করতে হবে, তো জাস্ট এইচটি ডক নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, আমি এটা কাজ পরে আসতেছি, যখন ব্যাকআপ নেবো তখন বলে দেবো, এটা সমস্যা নেই। এখন কাজ করেন। এতগুলা ফাইলের মধ্যে আমাকে কিছু বেসিক পরিবর্তন বা চেঞ্জ করতে হবে, আমার কিছু কিছু কাজ চেঞ্জ করতে হবে। যেমন আমরা একটা সার্ভারে যদি কোনো ফাইল আপলোড দিতে যাই, যদি মনে করেন একটা ভিডিও আপলোড দিব বা ছবি আপলোড দিব, আপনার ফেসবুকেরই কথা বলি, যদি আপনার ভিডিওর একটা ভিডিও আপলোড দিবেন, যদি ভিডিও সাইজটা 500 MB বা 600 MB হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক সেটাকে আপলোড হতে দেয় না। তাই কি দিয়ে দেখছিলেন কখনো? আমার কথা শোনা যাচ্ছে না? বেশি বড় ফাইল দেয় না। এটা শুধু ফেসবুক না, আপনি ইউটিউবেও যাবেন, যদি আপনার যে ম্যাক্সিমাম ফাইল আপলোড, এটা যদি আপনার অনুমতি না থাকে আপনার চ্যানেলের, সেক্ষেত্রে আপনি সেখানেও এটা আপলোড করতে পারবেন না। ঠিক আমরা যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটটাও আমাদেরকে কি করতে হবে, একটা আপলোড সিস্টেম আছে, সিস্টেম থাকবে, যেটার ফাইল সাইজটা আমাকে দেখাই দিতে হবে, যে আমি সর্বোচ্চ কত এমবি পর্যন্ত এই ওয়েবসাইটে ফাইল আপলোড করতে পারবো, যদিও এটা আমার লোকাল, যদি আমার নিজস্ব, তারপরেও আমাকে একটা ম্যানুয়াল এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যে আমি কত এমবি পর্যন্ত ফিউচারে আমি কত এমবি পর্যন্ত ফাইল আপলোড করছি। তো এটা এখন না করলেও হয়, যখন বিপদে পড়বো তখন আসে ফিরে আবার ঠিকই কাজ করতে হবে, তো আগে থেকেই করে নেওয়াটা বেটার। তো দেখেন আমি জ্যাম ফোল্ডারটি ওপেন করছি। জ্যাম ফোল্ডারটি ওপেন করার পরে আপনি পিএইচপি এখানে যাবেন। এখানে যাওয়ার আগে আমি একটা ব্রাউজার ওপেন করি, আমি মজিলা ফায়ারবক্স দিলাম। তো ঠিক এর আগেও যেমন এইচটিএমএল সিএসএস এর ক্ষেত্রে আমি মজিলা ব্যবহার করছি, ঠিক এই জ্যামের জন্য সবচেয়ে বেশি প্রিফার হচ্ছে আপনার এই মজিলা ফায়ারফক্স। এ কোনো ঝামেলা করে না, আর গুগল ক্রোম অনেক সময় ঝামেলা করে। এখানে আমি লিখবো অ্যাড্রেস বারে লোকাল হোস্ট, না কোনো স্পেস হবে না, জাস্ট LOCAL HOST, কোনো স্পেস ছাড়া জাস্ট কি লিখবো, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে আমি ইন্টার করব, লোকাল হোস্ট লিখে আমি ইন্টার করব। ইন্টার করার পরে দেখেন আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু কোনো ওয়েবসাইট নাই, বাট ওয়েবসাইট চলে আসছে আমার সামনে, একটা ওয়েব পেজ আসছে। এটা যদি আমি অফলাইনেও করি, আমি যদি নেটওয়ার্ক কানেকশন বন্ধও করে দেই, তারপরেও এটা কাজ করবে, আমার কোনো সমস্যা নেই, আমার যদি এই জেম সার্ভারটি চালু থাকে। আমি যদি এটাকে স্টপ করে দেই, এখন দেওয়ার পরে যদি এখন লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট লেখার পরে যদি ইন্টার দিই, তাহলে কিন্তু আমার ওটা আসবে না।
এই দেখেন, আনএবল টু কানেক্টেড। এটা আমার ইন্টারনেট আছে, একটু আগে এই ওয়েবসাইটে আমি ব্রাউজ করলাম, এখন ইন্টারনেট আছে, এখন নাই। তো আমার ইন্টারনেট সেটা এটা না, ইন্টারনেট হচ্ছে আমার এই যে সার্ভারটা কানেক্টেড, এটা আমাকে অবশ্যই চালু করেই কাজটা করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, নেট কানেকশন বন্ধ থাকলেও আপনি বন্ধ দেখতে পারবেন, সমস্যা নেই। আমি বন্ধ করে দিব নাকি নেট কানেকশন? আচ্ছা আচ্ছা। তো নেট কানেকশন দিলে শুনতে পারবেন বাট দেখতে পারবেন না। নেট কানেকশন ছাড়াও আপনি এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের লোকালই। ক্লিয়ার? তো এখানে দেখেন কিছু ড্যাশবোর্ডে কিছু অপশন আছে। পিএইচপি মাই ইনফো মাই অ্যাডমিন, মূলত এই সাইটটা যে আসতেছে, আমরা যে এই যে জ্যাম সার্ভারটা ইনস্টল করছি, এই যে এখানে যে জ্যাম সার্ভারটা ইনস্টল করছি, এখান থেকে যদি একটা ফোল্ডার পাবেন এইচটি ডক্স, এই ফোল্ডারের ভিতরে দেখবেন কিছু ফাইল আছে। এই ফাইলগুলোকে যদি আমরা ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পরে এখন যদি আমি এই যে সার্ভারটি অন আছে আমার, সবকিছু আছে, এখন যদি আমি রিলোড দিই, দেখেন অবজেক্ট নট ফাউন্ড। আবার যখন লোকাল হোস্ট লিখবো, ইনডেক্স অফ নেম অফ লিস্ট কোনো কিছুই দেখাচ্ছে না। এর আগে কিন্তু দেখাইলো অনেক কিছু, তাই না? এর আগে দেখাইলো। So, ওই ফাইলগুলো হচ্ছে আমার মূলত যে পেজটা আসছিল, ওই পেজটারই মূলত কিছু অংশ বা কিছু কাজ এখানে করা আছে অলরেডি। ঠিক আছে, কিছু কাজ এখানে করা আছে অলরেডি, বিধায় আমাকে ওখানে শো করছে। এখানে দেখেন, এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে পিএইচপি ইনফো, এখানে দেখেন আপনার এখানে পিএইচপির ভার্সনটা দেখতে পারবেন। তো পিএইচপি ল্যাঙ্গুয়েজ মূলত ওয়ার্ডপ্রেসের যে সকল ওয়েবসাইট তৈরি হয় মূলত এইচটিএমএল দিয়ে আমরা জানি ওয়ার্ডপ্রেস তৈরি হয়, কিন্তু তাদের ফাইল এক্সটেনশনটা হয় পিএইচপি। আমাদের ফাইল এক্সটেনশনটা হয় পিএইচপি। ক্লিয়ার? এখানে আপনার সিস্টেমটা কি, আপনার উইন্ডোজটা কি, এই যে আমার উইন্ডোজটা আছে, উইন্ডোজটা কি অপারেটিং সিস্টেম, এটা আমার আপনার পিসি অনুযায়ী আপনার পিসিতেই দেখাবে, এবং আমার পিসি অনুযায়ী আমার পিসিতে দেখাচ্ছে। এই উইন্ডোজটা আমার কবে, এই যে ডিস্কটা আমি যে উইন্ডোজটা সেট আপ দিয়েছি, এই উইন্ডোজটা কবে বিল্ড আপ করা হয়েছে, কোন ল্যাঙ্গুয়েজে কম্পাইল করা হয়েছে, আর্কিটেকচারটা কোন বিটের, আমার সফটওয়্যারটি হচ্ছে 32 বিটের, 66 বিটের, এটা দেখাচ্ছে। জাস্ট এখানে অনেক কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। তো আমাদের প্রতিটি ইনফরমেশন দেখার প্রয়োজন নাই। আমি একটা ফাইল ফাইন্ড করি। আমি আপলোড লেখার পরে একটা আন্ডারস্কোর দিয়ে MAX লিখলাম। এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন কালারটা, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, আমার কত জিবি দেওয়া আছে, 2 মেগাবাইট। অনলি আমি একটা ফাইল সর্বোচ্চ 2 মেগাবাইটের একটা ফাইল এখানে আপলোড করতে পারবো, আমাকে এটা বলে দিছে। আবার একসাথে যদি আমি দেখি আপলোড, উপরে তাহলে পাবো আমার এই যে এটা তো দেখলাম, এই যে এখানে দেন ম্যাক্সিমাম ফাইল আপলোড, আমি সর্বোচ্চ একসাথে কয়টা ফাইল আপলোড করতে পারবো। তাই বলে এটা একবার করে বা আরেকবার করতে পারবো এমনটা না, আমি একসাথে কতগুলো ফাইল আপলোড করতে পারবো। এখানে দেওয়া আছে কয়টি, এটা সংখ্যায় 20টি। আবার উপরে এখানে দেখেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এখানে দেওয়া আছে 30। এটা মূলত সেকেন্ড এক্সিকিউশন টাইম বলতে এটা বোঝাচ্ছে যে আপনার এই যে মনে করেন আমি একটা 10 MB এর ফাইল আপলোড দিব একটা সফটওয়্যার সার্ভারে, বা একটা ভিডিও বা একটা ছবি আপলোড দিব ফেসবুকে, আমাকে কত সময় পর্যন্ত ফেসবুক অপেক্ষা করবে। 30 সেকেন্ডের মধ্যে যদি সেটা আপলোড না হয়, তাহলে দেখাবে আপলোড ফেল, টাইম ইজ ওভার। তার মানে আমার একটা এখানে সর্বোচ্চ দেওয়া আছে 2 MB, এবং আমি ম্যাক্সিমাম ফাইল আছে আমার 30 সেকেন্ড। এগুলো কি আমার সম্ভব? 30 সেকেন্ডে আমি যদি একটা 5 MB বা 10 MB একটা ফাইল আপলোড দিই, 30 সেকেন্ডে আপলোড হওয়া পসিবল? আমাদের অনেকেরই নেটের স্পিড অনুযায়ী পসিবল না।
কিন্তু আমি বলছি এখানে নেট লাগবে না। হ্যাঁ, লাগবে না। তবে এখানে লোকালে যে আপনি কাজ করবেন আর সেটা আপনার পিসির স্পিডের উপর ডিপেন্ডেন্ট করবে। এগুলো আমি একটু বাড়ায় নিব, যে আমি যেন ম্যাক্সিমাম ফাইল 20টার জায়গায় 50টা বা 100টা করতে পারি। আমার এক্সিকিউশন টাইম 30 সেকেন্ডের জায়গায় যেন 30 ঘন্টা করতে পারি। তারপর আপনার যে ফাইল সাইজ 2 MBর জায়গায় 2 GB করতে পারি। এই কাজগুলো আমাকে করে নিতে হবে। তো এটা করার জন্য আমি যে জ্যাম ফোল্ডারে গেলাম, আমার যে এই যে জ্যাম ফোল্ডার আছে, এই জ্যাম ফোল্ডারের ভিতর আমি পিএইচপি তে যাবো, পিএইচপি ফোল্ডারে। কোথায় যাবো? পিএইচপি। এই পিএইচপি থেকে এখানে আমি একটা ফাইল খুঁজবো, সেটা হচ্ছে php.ini। আপনি ব্রাউজারে যদি লক্ষ্য করেন, এই যে php.info.php, মূলত এই ফাইলটা হচ্ছে php.ini। এই যে দেখেন php.ini, php.ini দেখতে পাচ্ছেন? অনেকে যদি আবার ডটের পরে ini দেখতে না পান, অনেকে ফির আবার এরকম দেখতে পাবেন। এখন ini দেখা যাচ্ছে? হয়ে গেল পিএইচপি। এই যে php.ini দেখা যাচ্ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে না। তো যারা খুঁজে পাবেন না, এটা জাস্ট ভিউয়ে গিয়ে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করে রাখবেন, তাইলেই দেখতে পাবেন এই যে php.ini। ঠিক আছে? তো এই ফাইলটা একটু আমি নোটপ্যাডে ওপেন করব। ওপেন করলাম। তো এখানে দেখেন আপনার কিন্তু অনেক জিবি দিয়ে লেখা আছে। তো এই লেখাগুলো কিন্তু প্রতিটাই আমার কাজের জন্য, বা প্রতিটা কোনো লেখা আমার যেটা এখানে যে যে ধরনের লেখা আছে, এই লেখাগুলো আমাকে যদি পরিবর্তন করি, সেক্ষেত্রে আমার ফাইল ভালোভাবে কাজ করবে না। বুঝতে পারছি? তো এখানে আমার যেটুকু দরকার শুধু ওটুকুই এডিট করব, বাদ বাকি যা আছে তাই থাকতে হবে, তাই থাকবে। এখানে আমার সেমিকোলন বলতে এটা বোঝাচ্ছে যে এখানে সেমিকোলন নেওয়া আছে, বাট এখানে এই সেমিকোলন, যে লাইনের আগে সেমিকোলন আছে, এই লাইনটি আমার ব্রাউজারে শো হবে না। যেমন আমরা এইচটিএমএল এ কমেন্টস ব্যবহার করছি, কমেন্টসটা আপনার কি ব্রাউজারে শো করে না, ঠিক এই পিএইচপি তে আপনার আইএনআই ফাইলে এর কমেন্টস করার জন্য এই সেমিকোলনটা ব্যবহার করতে হয়। ক্লিয়ার? আমি এখানে কি চেঞ্জ করব, যেটা হচ্ছে আমার, আমি যেন 1 GB বা 2 GB পর্যন্ত একটা ফাইল আপলোড দিতে পারি। তো যেহেতু অনেক লেখা আমি ফাইন করে নেই, ম্যাক্স আপলোড, বানানটা কি ভুল হইলো? সরি, এখানে আপ দেওয়া ছিল। আপ বলতে আমার এই যে নোটপ্যাডে ফিরে একটা নিয়ম আছে, আপনি যদি কার্সর এখানে থাকে, যদি এখানে আপ থাকে, তো এখান থেকে শুধু এটুকুতে সার্চ করবে, এটুকু ফিরে আর খুঁজবে না। আমি ডাউনে দিলাম যেন নিচে খুঁজে, এদিকে তো নাই আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে আমার ফাইলটা শেষ। ফাইল নেই, ম্যাক্সিমাম আপলোড বানানো ঠিক আছে না? ওহো, ম্যাক্সিমাম আপলোড ম্যাক্স, সরি আমারই ভুল হয়েছে। আপলোড ম্যাক্স। এই যে দেখেন, এর আগে কোনো সেমিকোলন আছে? এর আগে কোনো সেমিকোলন নাই। এখানে আমাকে 2 MB করা আছে, যে ওখানে 2 MB শো করতেছে। তো আমি চাইলে এখানে 1000 MB বা 2 MB দিতে পারি, সমস্যা নেই, বা 2 GB দিতে পারি। আমি 1024 M দিলাম, মানে 1 GB প্রায়, বা 1 GB ফাইল। সর্বোচ্চ ফাইল সাইজটা হতে পারবে 1 GB। ক্লিয়ার? এটা চেঞ্জ করার পর আমি অবশ্যই সেভ করে দেবো ফাইলটাকে, অবশ্যই সেভ করব। সেভ এস না, শুধু সেভ করব। এখন যে আপনার ইচ্ছা, যেহেতু এটা লোকাল সার্ভার, সেটা আপনার ইচ্ছা। আপনার এখানে যদি আপনি 10 GB দেন কোনো সমস্যা নেই, আপনি 20 GB দেন কোনো প্রবলেম নেই। এখন আমি আরেকটা কি বললাম, যে এক্সিকিউশন টাইম যেটা বললাম, এক্সিকিউশন টাইম, এই এক্সিকিউশন টাইমটাও আমি এডিট করে নেবো। জাস্ট এখানে আমি ওটা ফাইন্ড করি। দেখেন এখন আমার কিন্তু পাচ্ছে না, কারণ এর নিচে ওটা নাই, এর উপরে আছে। এখানে উপরে আছে, আমি যদি আপে ক্লিক করে আবার ফাইন্ড করি, এই যে দেখেন পেয়ে গেছে। আমার এখানে কত দেওয়া আছে? 30। তো আমি পিছনে আর দুইটা শূন্য দিলাম, আর কিছু চেঞ্জ করলাম, 3000 সেকেন্ড। 3000 সেকেন্ডে কত ঘন্টা হয়?
আচ্ছা 1 ঘন্টা হবে না, 36 সেকেন্ড 1 ঘন্টা হয়? আসলে আমরা ম্যাথ তাহলে ভালো পাই না তো, আমার মাথায় হিসাব কাজ করে না। ওকে, আমি এটা চেঞ্জ করে দিলাম। এখন আরেকটা জানি ওখানে কি দেখলাম, আমি চেঞ্জ করতে চাইলাম, এখানে আসলে অনেকগুলো অনেক কিছুই চেঞ্জ করতে হয়। এই যে ম্যাক্সিমাম ফাইল আপলোড যেটা বললাম, এই যে ম্যাক্সিমাম ফাইল আপলোড, যে আমি একসাথে কতগুলো ফাইল আপলোড করতে পারবো, এই যে ম্যাক্সিমাম ইনপুট টাইম, এক্সিকিউশন টাইম, আমি ওটা নিয়ে এখানে একটু ফাইন করি। ম্যাক্স ফাইল আপলোড, যে আমি একসাথে কয়টা ফাইল আপলোড করতে পারবো। 20টা দেওয়া আছে মানে অনেক দেওয়া আছে, সমস্যা নেই। এই যে ম্যাক্সিমাম ফাইল আপলোড কত দেওয়া আছে আমার 20, আমি এখানে দিয়ে দিলাম 100, যে একসাথে আমি 100টা ফাইল পর্যন্ত আপলোড করে দিতে পারবো। তো সকল কাজ আহ, করার ক্ষেত্রে বা সকল কাজ করার পরে আমি এটাকে সেভ অবশ্যই করব, কন্ট্রোল এস থেকে করি, আবার অথবা এখান থেকেই করি, যেভাবেই করি না কেন সেভ করব। আমার যেটুকু প্রয়োজন আমি পরিবর্তন করে নিলাম, ক্লোজ। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন এখানে কোনো ধরনের পরিবর্তন কিন্তু আসবে না, কারণ আমার ম্যাক্সিমাম ফাইল আপলোড এখানে এটাই আছে, আমার আপলোড ম্যাক্স এটা ওটাই থাকবে। যদি বিশ্বাস না একটু দেখে নিই, আপনারা ফির আমাকে বিশ্বাস কম করেন। এই যে এটা আমি 100 করছিলাম, কিন্তু এই যে ম্যাক্স এক্সিকিউশন কত করছিলাম 3000, আবার ফাইল আপলোড কত করছিলাম 100। কোনো পরিবর্তন হয়েছে কি? কোনো পরিবর্তন হয়নি। ফাইল সাইজ কোনো পরিবর্তন হয়নি। আমি যদি এই জ্যাম সার্ভারটি একবার রিস্টার্ট করি, মানে স্টপ করে আবার স্টার্ট করি, তাইলে এখন দেখেন, আমি একবার বন্ধ করে চালু করলাম এটাকে, এখন রিলোড দেই, এখন যদি আমি দেখি ফাইল আপলোডস অন, এই যে দেখেন ম্যাক্সিমাম ফাইল আপলোড আগে কত ছিল 20, এখন হচ্ছে 100। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম আগে কত ছিল 30, এখন হচ্ছে 3000। ফাইল সাইজ আগে ছিল আমার 2 MB, এখন হচ্ছে 1024 MB। ক্লিয়ার? তার মানে তার মানে আমি এটা বুঝতে পারতেছি, যদি আমি কোনো ধরনের এখানে পরিবর্তন করে থাকি বা আমার যদি কোনো ধরনের চেঞ্জেবল দরকার হয়, হওয়ার পরেও আমার কাজ করতেছে না, তখন আমার কি করতে হবে, এই জেম সার্ভারটা একবার রিস্টার্ট দিতে হবে, মানে একবার চালু করে বন্ধ করতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা মোটামুটি ভালো বুঝছি। তো এখন এই জেম সার্ভারের ভিতরে আমার যে এইচটিডক্স ফাইলটা আছে, এটা আমি সব ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নাই। এখন এই যে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করছি, এই যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করছি, এখন এটার কাজ আমাকে এটা এখন ইনস্টল করতে হবে। কোথায় ইনস্টল করব আমি? আমার সার্ভারে। সার্ভার কোথায়? আমার সি ড্রাইভে। জাস্ট এটা আপনার জিপ ফাইল পাবেন, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, আমি এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পর দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার একটা এক্সট্রাক্ট হয়েছে, তাই না? এটা আমি ওপেন করলাম, এই যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার যে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কিছু ফাইল আছে, জাস্ট টোটাল মানে কন্ট্রোল-A, কন্ট্রোল-C, মানে টোটাল ফাইলগুলোকে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পর আমার ওই ডাইরেক্টরিতে যাব, এই যে দেখেন কোথায় জ্যাম htdocs, জ্যাম্পে গেছি, আমি দিস পিসি থেকে আসি, আমার সফটওয়্যার এখানে ইনস্টল আছে, আমি সি ড্রাইভ ওপেন করলাম, জ্যাম্পে গেলাম, জ্যাম্পে যাব, কোথায় যাব, htdocs। কোথায় htdocs? কোথায়? এই যে htdocs। আমি এখন এখানে সুন্দর করে এটা পেস্ট করে দেবো। কোথাকার ফাইলগুলো পেস্ট করলাম? ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা, যে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করছি, সেই ওয়ার্ডপ্রেসটা এখানে আমি পেস্ট করলাম। এভাবে আসলে অনেকটা সময় লাগে। তো যদি আপনি এই সময়ের হাত থেকে বাঁচতে চান, তাহলে আপনি পুরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এখানে কপি করে বা জিপ ফাইলটা এখানে কপি করে নিয়ে আসবেন,
তারপর এখানে আপনি এক্সট্রাক্ট করবেন, তাতে কম সময় লাগবে, তাতে আবার অনেক কম সময় লাগবে। তার মানে আমার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতেছি না কেন, বা যে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করতেছি সেটা আমি যেভাবেই এখানে ইনস্টল দিই না কেন, সেটা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কোথায় থাকবে? আমি যদি এখানে নিউ ফোল্ডার তৈরি করে তার ভিতরে রাখি তাহলে চলবে না, আমার এইচটি ডক্স এর ভিতরে এই ফোল্ডারগুলো লাগবে। ক্লিয়ার? এখানে এখন দেখেন, আমরা কপি শেষ হলে দেখতে পাবো এখানে মোট কতগুলো ফাইল এবং ফোল্ডার আছে। জি, ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে রাখবেন, তাহলে কাজ করবে না। আপনি ফাইলগুলো ডিলিট না করে সরাসরি ওখানেই আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। না, ফোল্ডার ক্রিয়েট করে রাখা যাবে না, তাহলে আমার ডেস্টিনেশন পাবে না। আমরা যে লোকাল সার্ভার, হ্যাঁ হ্যাঁ জি, এই লোকাল সার্ভারকেই আমরা, এই যে যেমন এই স্পেসটা কোথাকার ব্যবহার করতেছি আমি হোস্টিং এর, মনে করেন এটা আমি সি প্যানেলে কাজ করতেছি আমার, মানে সি প্যানেল বলতে বুঝে আমি কন্ট্রোল প্যানেলে কাজ করতেছি। আমি যখন লাইভ সার্ভারে কাজ করতে যাবো, মনে করেন আমি যে এখন যে কাজগুলো করতেছি মনে করেন আমি আমার কন্ট্রোল প্যানেলে কাজ করতেছি, লাইভ সার্ভারের কন্ট্রোল প্যানেলে কাজ করতেছি। ক্লিয়ার? তো এখানে দেখেন 19টা আইটেম আছে। তো ওয়ার্ডপ্রেস আমি এখানে কপি করে নিয়ে আসলাম, তার মানে এই না যে এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন একটা আছে ডাব্লিউপি কনফিগ স্যাম্পল। আমি যদি এই ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি তাহলে দেখতে সুবিধা হবে। এটা কিন্তু আমার পিএইচপি ফাইল। এর আগে আমরা নোটপ্যাডে ওপেন করছি কি এইচটিএমএল ফাইল, এটা কিন্তু আমার পিএইচপি ফাইল। এই যে পিএইচপি ট্যাগ শুরু, আপনার পিএইচপি ট্যাগ শেষ। শেষ করতে কোথায়? শেষ করি, শেষ হতে হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। আচ্ছা শেষ। এখানে কিন্তু এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমেন্ট, মানে এগুলো দেখছে কি দা বেস্ট কনফিগার ফর ওয়ার্ডপ্রেস। এখানে জাস্ট আপনার কি কি করতে হবে সেটা এখানে বলে দিছে। আমার মূলত কাজ করবে এই যে ডিফাইন ডিফাইন, এই লাইনগুলো কাজ করবে। ইউজার ইউজার নেম, পাসওয়ার্ড পাসওয়ার্ড, হ্যাঁ লোকাল লোকাল হ্যাঁ। আচ্ছা, আমরা এই সিস্টেমে কাজ করতে গেলে আমাদের হয়তো বা ভুল হতে পারে। আমরা এই সিস্টেমে না গিয়ে, যেহেতু কোডিং এ আমরা যাব না, আমি বলছি যে কোনো কোডিং নলেজ লাগবে না, আমার দরকার নেই। ওকে, এই যে স্যাম্পলটা দেখতে পাচ্ছি, এখন আমাকে ওয়ার্ডপ্রেসটা একটু ইনস্টল করতে হবে। এখানে দেখেন আমি এর আগে লোকাল হোস্ট লিখছি, আমার এই যে বর্তমান যে ড্যাশবোর্ডটা আছে আমি কিন্তু এই ড্যাশবোর্ডটা দেখতে পাইছিলাম, তাই না? এখন আমি লোকাল হোস্ট লিখে ইন্টার দিচ্ছি। দেখেন এখন কি আর ওটা আছে? তখন আমি লোকাল হোস্ট লিখছিলাম, এখনো কিন্তু লোকাল হোস্ট লিখছি, তাই না? তো দেখেন এখন কিন্তু আলাদা আসছে, এখন আসছে কি ডাব্লিউপি অ্যাডমিন সেটআপ আন্ডারস্কোর হাইফেন কনফিগ ডট পিএইচপি। এই সেটআপ কনফিগ ডট পিএইচপি নামে আমার এখানে একটা ফাইল তৈরি হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে? এবং কোডিং অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো দেখেন কিভাবে তৈরি হয়। জাস্ট ওয়াট আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কন্টিনিউ। এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন, উইল নিড টু নো দ্য ফলোইং বিফোর প্রসিডিং। আসলে দেখেন এখানে যে আমার অনেকগুলো তথ্য থাকবে, যেমন আমার সাইন আপ ফর্ম থাকতে পারে, আমার পেজে অনেকে সাইন আপ করতে পারে, তাদের যে তথ্যগুলো আসবে এগুলো আমার কোথায় জমা থাকবে? অবশ্যই আমার ডাটাবেজে থাকবে। সেজন্য আগে বলতেছি ওয়ার্ডপ্রেসের জন্য আপনার এই বিষয়গুলো লাগবে। ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার নেম লাগবে, ডাটাবেজ পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট লাগবে, 7 প্রিফিক্স লাগবে। এই কয়েকটা জিনিস আমাকে লাগবে। তো আসলে আমার ডাটাবেজ নেম কি আমার আছে এই পর্যন্ত? আমি ডাটাবেজের কোনো নাম দিয়েছিলাম কোথাও? তো আমাকে ডাটাবেসটা ফার্স্ট ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমি নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে এখানেও লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। দেখা যায়?
কি লিখছি, localhost/phpMyAdmin, আমার এই স্ল্যাশটা না দিলেও কোনো প্রবলেম নেই। localhost/phpMyAdmin, localhost/phpMyAdmin, ক্লিয়ার, ইন্টার। আসলে অনেক সময় অনেকে কি করে, এরকম লোকাল হোস্ট লিখলাম, এই যে নিচে আসছে একটাতে ক্লিক দিয়ে দেয়, এই ক্ষেত্রে ওই কাজটা করবেন না। এই আমরা সার্ভারের জন্য এই কাজটা করে, আপনি প্রয়োজনে সম্পূর্ণ লিখে দেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে আপনার ওই যে নেট চালু থাকলে তখন ওই নেটের কাজ করবে, সে আপনার সার্ভারের কাজ করবে না। ব্রাউজার খুব শয়তান। তো দেখেন phpMyAdmin, এখানে মূলত আমাদের ডাটাবেজের অ্যাডমিন প্ল্যান। এখানে আমরা কাজ করব আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আর ওই ব্যাক এন্ডের যত কিছু কাজ হবে এখানে এসে জমা হবে। এটাও আমার সি ড্রাইভেরই স্পেস, এখানে যে জামাগুলো ডটাগুলো জমা হবে এটা আমার সি ড্রাইভেরই স্পেস। এখানে ডাটাবেস তৈরি করার জন্য আমি প্রথমে যাব এই যে নিউ এতে ক্লিক করব। নিউ ক্লিক করার পরে আমাদের ডাটাবেস নেম, এখন আপনি এখানে যে কোনো একটা নেম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বা মনে করেন আমি এখন আমার নামে ওয়েবসাইট তৈরি করব বা একটা কোম্পানির নামে তৈরি করব, ইচ্ছার নামের সাথে রিলেটেড দিয়ে রাখাটাই সবচেয়ে ভালো। আমি এখানে আমার নাম দিলাম, আমি একটু পপুলারিটি হতে চাই। অবশ্যই এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না এবং কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। আপনার অলওয়েজ স্মল ক্যারেক্টার এবং উইথাউট স্পেস। যদি স্পেস প্রয়োজন পড়ে তাহলে ঠিক এই আন্ডারস্কোর দিয়ে তারপর দিবেন, মানে যেভাবে আমরা টুইটারে, ফেসবুকে, লিঙ্কডইনে হ্যাশট্যাগ ব্যবহার করে আসছিলাম, ঠিক ওইভাবে। ক্লিয়ার? এটা আমি একটু কপি করে নিলাম, মানে টাইপ করা করে ভালো লাগে না তো। জাস্ট এখানে অনেকেরই দেখবেন এটা থাকবে, অনেকেরই দেখবেন আবার এটা থাকবে, অনেকেরই দেখবেন আপনার ইউটি বা অমুকের এরকম কিছু অপশন থাকবে। এটা হচ্ছে মূলত ডাটাবেসের কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। আমরা যখন এইচটিএমএল ফাইল তৈরি করি, এইচটিএমএল ফাইলের তখন প্রথমে দেখবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এলএন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউটিভি8 এরকম কিছু ছিল। মূলত ল্যাঙ্গুয়েজটাকে বোঝানোর জন্যই এই ল্যাঙ্গুয়েজটা। ক্লিয়ার? তো আমি যেটা আছে এটা করবেন, আপনারা আপনাদের যেটা আছে ওটাই দিয়ে দিন, সমস্যা নেই। কারণ এখানে বাই ডিফল্ট যেটা নিচ্ছে সেটা আমার পিসির উপর ডিপেন্ডেন্ট করেই নিচ্ছে, সেজন্য আমার কাজ করতে গেলে কোনো প্রবলেমে ফেস করতে হবে না। আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম, আমার ডাটাবেস অলরেডি ক্রিয়েট। ওকে, এটার কাজ শেষ। এখন ওই ডাটাবেসটা যদি ক্রিয়েট না করি আগে, তাহলে এখানে আমি নেক্সট স্টেপে যাইতে পারবো না। সেজন্য আমি ডাটাবেসটা আগে ক্রিয়েট করে নিলাম। এখন দেই লেটস গো টু কক্সবাজার। আচ্ছা, এখানে দেন এখন যে অপশনটা আসলো আপনার ডাটাবেস নেম, আমি এই ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এটা ডিলিট করে দেই, ইউজার নেম এটা ডিলিট করে দেই, পাসওয়ার্ড এটা ডিলিট করে দেই। আমার ডাটাবেস নেম কি দিয়েছিলাম, ঠিক ওই ডাটাবেস নেমটা আমি এখানে পেস্ট করে দিব। আমি কি কোথাও ইউজার নেম দিছিলাম ওই ডাটাবেসে? এই যে ডাটাবেসটা তৈরি করলাম এখানে কি ইউজার নেম দিছিলাম? দেই নেই। আমি চাইলে এখান থেকে ইউজার ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। তো ওই ঝামেলায় যাচ্ছি না, আমি এখান থেকে তৈরি করে নিই। আমি ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড আমার ব্লাঙ্ক থাকলো, আমি সাবমিট করব। এখানে লোকাল হোস্টে আছে ডাটাবেস হোস্ট নেম, আমার এটা লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস। তারপর আমার বাদ বাকি যা কিছু অ্যাডমিন থাকবে না হোস্ট থাকবে না যেটা থাকবে সেটা আমি পরে দিয়ে দিবি আমার অটোমেটিক। তো আমি ডাটাবেস নেম কি দিলাম, আমি যে ক্রিয়েট করলাম সেই ডাটাবেস নেমটা, ইউজার নেম দিলাম রুট। রুট কেন ইউজার নেম দিলাম, আপনারাও রুটে ব্যবহার করতে হবে আপনাদেরকে। কারণ এই যে ডাইরেক্টরিটা আছে আমাদের, এই যে ডাইরেক্টরিটা আমাদের কাজের ক্ষেত্রে কোনো ডিফল্ট, কোনো রুট নামে তাদের যে স্যাম্পল গুলো আছে, তাদের যে ফাইলগুলো আছে সেগুলো রুট নামেই ইউজার নেমের, ডাটাবেস ইউজার নেম রুট নামে তৈরি করা আছে বিধায় আমিও এখানে রুট দিচ্ছি। যদি আমি এখানে চেঞ্জ করতে যাই তো ওই বাকি যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলোতে আমাকে আরো অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার ঝামেলায় আমি যাইতে যাচ্ছি না। তো এখানে জাস্ট রুট লিখলাম, রুটলে পাসওয়ার্ড দিলাম না, ডাটাবেসের পাসওয়ার্ড দিলাম না।
হোস্ট দিলাম লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স দিলাম WP আন্ডারস্কোর, যা আছে তাই, সাবমিট। আমার অলরাইট হয়ে, যদি ডাটাবেসটা আমার নাম ভুল থাকতো তাহলে এই পেজে নিয়ে আসতো না। আমার ডাটাবেসের নামটা যদি ভুল থাকতো, এই ডাটাবেসের নামটা যদি এখানে এই যে সবুজ নামটা না থাকতো, তাহলে আমাকে এই পেজে নিয়ে আসতো না। এখন দেই রান দা ইনস্টলেশন। রান দা ইনস্টলেশন দিলাম। আহ, এখানে দেখেন আমার এখানে সাইট টাইটেল। এই সাইট টাইটেল বলতে আমরা কি বুঝি, একটু আমাকে বুঝাই দেন তো। টাইটেল বহুত জায়গায় ব্যবহার করছেন, আপনার নিজের নামের আগে, আপনার গিগের শুরুতে, ব্লগের শুরুতে, ব্লগের আর্টিকেলের শুরুতে, অনেক জায়গায় টাইটেল ব্যবহার করছেন। এবং সাইট টাইটেল বলতে কি বুঝতেছেন? আমরা আমরা যে HTML এ কাজ শিখছি সেখানে কিন্তু টাইটেল নামে একটা ট্যাগ ছিল, তাই না? হেড সেকশনের ভিতরে ঠিক ওই টাইটেলটা আপনার বর্তমানে এখানে দিতে হবে, এবং এটা বাই ডিফল্ট থিম অনুযায়ী আপনার ওয়েব পেজেও শো করবে, প্লাস এই যে মাসুদ ভাই যেটা বললো সেটা আপনার ব্রাউজারেও শো করবে। ঠিক আছে, তো যেহেতু এটা আমার নামে দিছি, তো আমি দিলাম। এখানে কেউ জিজ্ঞাসা করিয়েন না যে স্যার এটা আমি সুপরওয়ার্ডে দিতে পারবো কিনা, স্পেস দিতে পারবো কিনা, এটা কেউ জিজ্ঞাসা করিয়েন না। কারণ কেন জিজ্ঞাসা করতে মানা করতেছি, কারণ আমরা জানি এখানে বলে দিই যে সাইট টাইটেল, আর টাইটেল আমার অবশ্যই আহ, আপনার ক্যাপিটাল লেটার হয় এবং স্পেসও দেওয়া যায়। ঠিক আছে, ইউজার নেম দিব অ্যাডমিন, ইউজার নেম দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড এখানে বাই ডিফল্ট একটা জেনারেল পাসওয়ার্ড দেওয়া আছে, তো এই পাসওয়ার্ড মুখস্থ করতে গেলে তো আমার মাথার চুল একটাও থাকবে না, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিলাম, 123। 123 দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক দিলাম। এখন দেখেন আমি এখানে সহজ পাসওয়ার্ড বা সহজ সবকিছু দিচ্ছি মূলত এই কারণে, কারণ এটা আমার পার্সোনাল পিসি, একমাত্র আমিই ব্যবহার করব। যেহেতু তাদের একটা নিয়ম আছে, ওয়ার্ডপ্রেসে যে কাজ করতে গেলে, লোকাল সার্ভার কাজ করতে তাদের এখানে লগ ইন করতে হয়, সেজন্য তারা আগে এটা যাচাই করে নিচ্ছে। আবার যখন লাইভ সার্ভারে কাজ করতে যাব, তখন কিন্তু আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা এটা জানতে পারলেই সে আমার ইউজার অ্যাক্সেস চেঞ্জ করে দিতে পারবে। বুঝতে পারছি। এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন, ইওর ইমেল। ইমেল বলতে এটা বোঝাচ্ছে যদি আপনি পাসওয়ার্ডে কোনোদিন ভুলে যান, তাহলে এই ইমেলের মাধ্যমে রিকভারি করতে পারবেন। এখন দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমাদের দেখেন লোকাল সার্ভার, আমাদের কোনো ডোমেন হোস্টিং কোনো কিছুই নাই, এটা কি গুগল দিয়ে সার্চ করা পসিবল কোনোদিন? আমি এই লিঙ্কটা যদি আপনাদের দিই, আপনি এখানে দেখতে দেখতে পারা সম্ভব আপনাদের? কখনোই সম্ভব না। ওটাই বলছে যে আপনি যদি অনলাইন সার্ভারে কাজ করতে যান, তখন সেটাকে আপনি গুগল ইন্ডেক্সিং করবেন কিনা, বা গুগলের সাথে পরিচিত করাই দিবেন কিনা। সেটা তো অবশ্যই দিব, কিন্তু এখন না। আমি এটা মার্ক দিয়ে রাখলাম, দেওয়ার পর রান ওয়ার্ডপ্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এই আমার ওয়ার্ডপ্রেসটি এখন কেবল ইনস্টল হচ্ছে, আমার ইনস্টল সাকসেসফুলি। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলেড, থ্যাংক ইউ এন্ড এনজয়। আমার ইউজার নেম কি ছিল? অ্যাডমিন। আমার পাসওয়ার্ড কিছু ইউ চুজেন হেয়ার, মানে আমি চুজ করছি। জাস্ট লেটস গো। আর সরি, লগ ইন। লগ ইনের ক্ষেত্রে দেখেন আমি এই যে কিছুক্ষণ আগে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড, অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড যে দিলাম, ঠিক এগুলো এটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। এই যে এই স্টেপে আসলাম, এই যে দেখেন wp-login.php বা wp admin। আপনার নেক্সটে আমি এখন একটা কাজটা শুরু করতেছি, কিন্তু আমি এটা চালু করতে বা আমি তো শেষ করে একদিনে তো শেষ করব না। আমি আজকে হয়তো বা একটু করলাম, কালকে একটু করলাম, সকালে একটু করলাম, বিকালে একটু করলাম। এক্ষেত্রে কি আমার পিসিটা বন্ধ করতে হবে, তাই না?
তো এই পিসিটা বন্ধ করে যে আবার চালু করে আবার জেম সার্ভার চালু করবো আবার এই যত কাজ করলাম এগুলা করবো এমনটা না। এখন আমার কাজ হবে কোনটা, আমার যেহেতু এটা নিজস্ব পিসি, আমি নিজস্ব পিসিতেই ব্যবহার করব এই ইউজার নেমটা। জাস্ট এরপরে পিসি ওপেন করব, ওপেন করার পরে আমি ওই যে ডাব্লিউপি অ্যাডমিন লিখবো, অ্যাড্রেস লোকাল স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন লিখবো, লিখার পরে ইন্টার দিলে আবার এই পেজটা আসবে এবং এই পেজে আমি এখন কাজ করতে পারবো। অথবা আমি যদি চাই যে ওখানেই একটা প্রজেক্টের ফোল্ডার বানাবো, আমি লোকাল লিখলে আপনার প্রজেক্টের ফোল্ডারটা শো করবে, সমস্যা নেই। আমরা যে কাজটা করছিলাম ওই কাজটাই আমরা একটু স্যাম্পল হিসেবে দেখবো। এখন আমি লগ ইন করলাম, না সমস্যা নাই। এই যে দেখেন লোকাল স্ল্যাশ কি আছে ডাব্লিউপি অ্যাডমিন, আমি যে বললাম আপনাদের, এখানে দেখেন আগে করা ছিল 19টা, তাই না? এখন কয়টা ফাইল হয়েছে? আগে ছিল আপনার 19টা, এখন হয়ে গেছে 21টা। তার মানে কি দুইটা নতুন ফাইল তৈরি হয়েছে। নতুন ফাইল বলতে কি, এই যে দেখেন আপনার ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি আর ডাব্লিউপি কনফিগ স্যাম্পল, মানে এই ফাইলটা হচ্ছে ডাব্লিউপি কনফিগটা কিভাবে তৈরি হবে তার একটা স্যাম্পল হচ্ছে এই ফাইলটা। এটা যদি আমি এখন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি সমস্যা নেই, ডাব্লিউপি কনফিগ ওপেন হতে আসে না। তো দেখেন ওই যে একটু আগে দেখাইলাম আমি স্যাম্পলটাতে, ইউজার নেম সবুজ আসছে, ডাটাবেস নেম, ডিবি নেম বলতে বোঝাচ্ছে ডাটাবেস নেম, ডিফাইন বলতে বোঝাচ্ছে কি ডিবি ইউজার, রুট রুট দিছিলাম না ইউজার নেম, ডিফাইন ডিবি পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি ব্ল্যাঙ্ক রাখছিলাম প্রথমে। তারপর কি মাই স্কুল হোস্ট নেম, লোকাল হোস্ট। তারপর কি ডিফাইন ডিবি নেম, ইউটিপি F4 এরএম, এটা ল্যাঙ্গুয়েজের একটা বিষয় আছে। তারপর আমার কাছে দা ডাটাবেস কলেক্ট টাইপ ডন্ট চেঞ্জ ইন দিস ডাউট। তারপর যদি নিচে আসি, দেখেন অনেকগুলা কিন্তু তৈরি করছিলাম বা অনেক তৈরি করা আছে এখানে। এখানে আরেকটা বিষয় আছে, এই যে ডাব্লিউপি ডিবাগ, এই ডিবাগটা আমাদেরকে কিছু একটা কাজ করে দিতে হয়। আপনারা চাইলে করতে পারেন অথবা না চাইলে কোনো করার দরকার নাই। এটা হচ্ছে কি, এই যে ডিফাইন ডাব্লিউপি ডিবাগ, এটা ফলস দেওয়া আছে, এটা যদি আমি ট্রু দিয়ে দেই তাহলে হবে কি যে আমার কাজ করতে বা কোডিং এর কিছু কোথাও একটা ভুল হয়েছে, কোথায় ভুলটা হয়েছে, কি ধরনের ভুলটা হয়েছে সেটা আমাকে দেখাবে যদি আমি সেটা ট্রু করে দেই। আর এখন ফলস যেহেতু আছে আমি কিন্তু ওটা দেখতে পাবো না, তাহলে এটা আমি ট্রু করে দিতে পারি। আর এখানে আপনারা কোথাও দেখেন যে এখানে দেখেন যে কোথাও কি আপনাদের ওই যে কি বলে ক্যাপিটাল লেটার যেগুলো আপনার কোড, এই স্টারের পরে যে স্ল্যাশ আছে এগুলো বাদ দিয়ে, যে আপনার কোথাও কোনো ধরনের কোড বা এই যে নীল কালার আছে এগুলোর মধ্যে কোথাও আপনার ক্যাপিটাল লেটার ব্যবহার হয়েছে কিনা, কোথাও কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার হয়নি। তো যে ক্ষেত্রে যে ধরনের ওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন ঠিক ওই ক্ষেত্রে ওই ধরনের ওয়ার্ড ব্যবহার করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা সেভ করে দিলাম, একটু হলো পরিবর্তন করছি। আমার সামনে কি আসছিল, ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড আসছে। আমরা মূলত সবসময় কাজ করব এখানে। এখন দেখেন আমি এটা ক্রস করে দিলাম, আমি জ্যাম্পো এক্সিট করে দিলাম, জ্যাম্প বন্ধ করে দিলাম, জ্যাম্প কেটে দিলাম, এটাও কেটে দিলাম, সবকিছুই কেটে দিলাম, কোনো দরকার নেই এগুলো। এই যে কেটে দিলাম, মনে করেন পিসিটা আমি এখন নতুন করে চালু করলাম, আমি যে তখন থেকে স্পেসগুলো দিয়ে দিলাম এখন নতুন করে চালু করলাম। এই চালু করার জন্য আমি এই গেম সার্ভারটি আবার ওপেন করব, চালু করার পরে ওপেন করব, আবার স্টার্ট করব, স্টার্ট করার পরে আবার ব্রাউজারে যাব। এখানে দেখেন আমি যেহেতু এর আগে দেখাইলাম যে প্রথমে লিখছিলাম লোকাল হোস্ট,
তখন দেখছিলাম আমার নো ইন্ডেক্স অফ, দেখেন এখন আমি লোকাল হোস্ট লিখতেছি, আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই যে সবুজ প্রোফাইল, এই যে আমার ওয়েবসাইটের টাইটেল, আমার বাই ডিফল্ট একটা থিম দিয়ে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। বাই ডিফল্ট জাস্ট সিম্পল দেওয়া আছে, বুঝেছি না? এখন আমি লোকাল হোস্ট লিখে কিছুক্ষণ আগে একটা দেখলাম, এই লোকাল হোস্টের 3টা পরিবর্তন দেখলাম। প্রথমে পিএইচপি ইনফো, তারপর হচ্ছে আপনার ডাটাবেজ ইনফো, এখন হচ্ছে আমার 5টা টোটাল। এখানে কাস্টমাইজের কথা অপশন আছে? অপশন নাই, আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ WP মাইনাস অ্যাডমিন, এটা লিখে ইন্টার করবেন। এই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড পাবে। ইউজার নেমে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিছিলাম কি টাটা অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিছিলাম 123। আমি লগ ইন করি, এখন দেখেন আমার ড্যাশবোর্ডে চলে আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন আমি সে মনে করেন আপনাদেরকে যে ফাইলটা দেখাই, মনে করেন এই ব্রেকের ফাইলটার কথা বলি, এই ব্রেকের ফাইলটা যদি দেখাই আমি, সেটা তো আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করতেছি, তাই না? এই ফাইলটায় যদি আমি আবার HTML এ করতে যাই বা আবার ওয়ার্ডপ্রেসে করতে যাই, ঠিক আমার এই ফোল্ডারে রেখে কাজ করলেও আমি ঠিক এই যে লোকাল হোস্ট বা জ্যাম দিয়ে যে কাজটা করতেছি, ঠিক এখানেও কিন্তু ওই কাজটা এই ফাইলটা শো করাইতে পারবো, এটা আমার বিশ্বাস। তবে ফাইলটাও হতে হবে অবশ্যই কি PHP তে। আমি ওটা কপি করে নেই এবং এখানে নেম দিলাম index.php। আমি এখন আর HTML রাখলাম না। index.php আমি যদি নোটপ্যাড করি, দেখেন আমার কিন্তু PHP ফাইল এটা তৈরি হয়ে গেছে। এখন আমার কোডিং টোডিং সব আগেরই আছে, আমার কিন্তু এটা PHP ফাইল তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমি দেখি ট্রাই করি এটা আসবে কিনা, জানি না, কারণ এটা যদি না আসে তো আমাকে অনেক কাজ করতে পারি। আমি চলে যাই কোথায়, আমার এই যে কি বলে জ্যাম ফোল্ডারে, আর কোথায় যাবো htdocs-এ, htdocs যাওয়ার পর যাবো আমি কোথায়, এই যে WP কন্টেন্ট আছে একটা, দেখেন WP কন্টেন্ট, ঠিক আছে, আমার WP কন্টেন্ট, এখানে গিয়ে এই যে index.php যেটা বর্তমানে দেখতে পাচ্ছি, যে এখানে যে লিখলাম আমি index.php, এটা যদি আমি কি বলে কই গেল ভাই, এডিট উইথ নোটপ্যাড করি, তো দেখেন এখানে যার PHP শুরু করা আছে সাইলেন্স ইজ গোল্ডেন, কোনো কিছুই নাই, এটা ব্ল্যাঙ্ক ফাইল। আমি যে যে থিম গুলো আছে এই মূলত এখান থেকে একটা থিম ওখানে দিয়ে দেওয়া আছে, আমি থিমটাকে সরাই রাখলাম এবং আমার এই যে HTML ফাইলটা নিলাম, এখন এই থিমসের ভিতরে এটা রাখলাম। এখন যদি আমি আমার ওয়েব পেজটাকে এই যে ওয়ার্ড WP অ্যাডমিন, এটা যদি রিলোড দেই, এটা কিন্তু আমার এরকমই থাকবে। আমি যদি এই ভিউ সাইড করি, দেখি কি দেখায়, দ্য থিম ডাইরেক্টরি 20 ডাজ নট এক্সিস্ট, মানে আমার এখানে থিমটা যে দেওয়া ছিল এখন কিন্তু আমার ওয়েব পেজ আর ওপেন হচ্ছে না। ওয়েব পেজ ওপেন হচ্ছে না। আমি কি করব, এই যে htdocs আছে না, আমার htdocs আছে না, আমি এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিই, সবুজ নামে একটা ফোল্ডার তৈরি করে নেই, আবার একটা তৈরি করে নেই প্রজেক্ট নামে। আমি এই টোটাল ফাইলগুলো রাখলাম প্রজেক্টের ভিতর, আর সবুজে কিছুই রাখলাম না। টোটাল ফাইলগুলো প্রজেক্টের ভিতর, সবুজে কিছুই রাখলাম না। এখন দেখেন আমি যেখানে রিলোড দিয়ে দেই, এই যে লোকাল হোস্ট লিখছিলাম, লোকাল হোস্ট লিখে যদি স্টার দিই, আমার কি আছে সবুজ এবং প্রজেক্ট, তাই না? আমি দুইটা ফোল্ডার তৈরি করছিলাম ওখানে। সবুজে আমার কি আছে ওয়ার্ডপ্রেস ফাইল,
সরি, সবুজে আমার ফাঁকা আছে, প্রজেক্টে মেবি ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আছে, এই যে প্রজেক্টে আমার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আছে, সবুজ আছে, ফাঁকা। মাগো, আমার সবুজে একবার ফাইলটা ফাঁকা আছে। সো আমি এখন এই যে সবুজে শুধু একটা আমি এই যে ইন্ডেক্স ডট পিএইচপিটা নিয়ে দেই, কেন ফাঁকা থাকবে, আমি এখানে একটা ফাইল রেখে দিই। আমি এখন সবুজে ক্লিক করি, আমার এখন এখানে আমি ঠিক ব্রাউজারে যেরকম ক্লিক করেছি দেখছেন এখানে ক্লিক শো করাইছে, আমি ঠিক ওই ফাইলটা যেরকম দেখাইছি। তার মানে কি, আমি ওই এইচটিএমএল ফাইলটা যে তৈরি করছি, বা এইচটিএমএল ফাইলটা যে আমি তৈরি করছি, ওই ফাইলটাই কিন্তু আমি এখানে যে এখন কাজ করলে আমি ঠিক লোকাল হোস্টে আমার ডাটাবেস সহ আমার এখানে কাজ হবে। আমি আমার প্রিভিয়াস ফোল্ডারটা ঠিক করে নেই, যে প্রজেক্ট, সরি এখানে ডাব্লিউপি কন্টেন্ট নিউ ফোল্ডার থিমগুলো রাখছিলাম, আমি আবার এগুলো কাট করে নিয়ে থিমসের ভিতরে রাখি। Paste। আচ্ছা, এখন যদি আমি এখানে লোকাল হোস্ট লিখি, এটা তো না, আমি মজিলাতে কাজ করতেছি, আমি যদি লোকাল হোস্ট লিখি, এই যে ফোল্ডার দুইটা আছে তাই না, আমার কোথায় আছে প্রজেক্ট, আমার কিন্তু বর্তমানে এটা লগ ইন করা আছে। আমি যদি লগ আউট করি, sorry, আমি যদি লগ আউট করি, অবজেক্ট নট ফাউন্ড, আচ্ছা হোক নট ফাউন্ড, আমি এটা কেটে দিলাম, জ্যাম বন্ধ করলাম, কেটে দিলাম, ব্রাউজার কেটে দিলাম। এখন যদি আমি আবার জ্যাম চালু করি, স্টার্ট স্টার্ট, মজিলা ওপেন করলাম, এখন দেখেন এর আগে আমার কি করার জন্য কি করতে হয়েছে, লগ ইন করতে হয়েছে তাই না, আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এখন আমি প্রজেক্টে ক্লিক করলে আমার কি বলে দেখেন, আমার সরাসরি কিন্তু ওই ঘুরি ওয়েব পেজে নিয়ে যাচ্ছে, এটা কাজ করতে দিচ্ছে, কাজ করতে পারতেছি, যে আমার ওই যেমন লগ ইন ছিল, লগ ইন যে ছিল, আমি কাজ করতে পারতেছি, পারি না। ঠিক আমার ডাইরেক্টরিতে যাওয়ার জন্য আমার ঠিক এখানে লোকালহোস্ট ডাব্লিউপি কনফিগ অ্যাডমিন দিয়ে লগ ইন হতে হবে, ক্লিয়ার। এবং যদি আলাদা কোনো ওয়েব পেজ তৈরি করি, বা ঠিক এরকম এখানে আমি যতগুলো ফোল্ডার তৈরি করব, যে ঠিক এই যে এখানে আমি যতগুলো ফোল্ডার তৈরি করব এই লোকাল হোস্টের আমার htdocs-এ যতগুলো ফোল্ডার তৈরি করব, ঠিক ততগুলোই কিন্তু আমার প্রজেক্ট তৈরি হবে। এটা একটা, এটা একটা, এটা একটা, কতগুলো একটা ওয়েবসাইটের জন্য একটা ফোল্ডার, ক্লিয়ার। ওই ফোল্ডারের ভিতরে আমার এই যে সবুজ, এই যে আমি ক্লিক করলাম, এই ফোল্ডারের ভিতরে আমার লগ ইন টগিন কোনো কিছু নেই, এমনি দেখাচ্ছে, কারণ এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া নাই। আমি এটা কাজ করতেছি কি যাবে, কোডিং দিয়ে, এই যে আমি কোডিং দিয়ে কাজ করতেছি। আমি যদি এখন এই ফাইলটাকে, কোথায় গেল, htdoc সবুজ, এই index ডট পিএইচপি ফাইলটাকে আমি যদি এডিট করি, এডিট করে যদি কি বলে এখানে কিছু লিখি, যে বডিতে লিখলাম, বডিতে কোনো কিছু ট্যাগ না দিয়ে লিখলাম, এখন কি এটা আমি এখানে ব্রাউজারে গিয়ে সরাসরি ওপেন করতে পারতেছি, তো পিএইচপি ফাইল কিন্তু সরাসরি ব্রাউজারে ওপেন হয় না, এটা আমার হোস্ট দিয়ে ওপেন করতে হয়। জাস্ট এখন যদি আমি একটু রিলোড দেই, এই যে আসছে লেখাটা আমার, তার মানে কি, আমি এই যে কোডিং দিয়ে আমার মূলত ওয়ার্ডপ্রেস ছাড়া আমি সবুজ ফোল্ডারটাতে যে কাজ করতেছি, মানে আমার নামে যে ফোল্ডারটাতে কাজ করতেছি, আমি কিন্তু উইথাউট ওয়ার্ডপ্রেস, আর যেটা প্রজেক্টে যেটাতে কাজ করব সেটা হচ্ছে উইথ ওয়ার্ডপ্রেস, ক্লিয়ার। তার মানে এক একটা ওয়েবসাইটের জন্য আমার হোস্ট একটাই, সার্ভার একটাই, সবকিছুই একটাই, এক একটা ওয়েবসাইটের জন্য আমার এক একটা ভাবে ফোল্ডারের জন্য আলাদা আলাদা ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এই কথাটা বুঝাইতে পারছি আপনাদের, আমরা কি একটু বুঝছি, আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন, বুঝি নাই, আমি বুঝি নাই কি বললেন।
ওয়াসিম, আপনারা কি ওনার কথা বুঝতে পারছেন কেউ? হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতেছি, আমি শুনতে। হ্যাঁ, হ্যাঁ এখানেও ঠিক সেম ভাবে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে এবং এটার জন্য আলাদা একটা ডাটাবেস তৈরি করতে হবে। ঠিক আগে আপনাকে এটার জন্য একটা ডাটাবেস তৈরি করতে হবে, তারপর ওই ডাটাবেসের নাম অনুসারে ওয়ার্ডপ্রেসটা রান করতে হবে, তারপর ওই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আবার ওই ফোল্ডারে গিয়ে দিতে হবে। দেন আপনার ওটা নতুন প্রজেক্ট তৈরি হবে বা নতুন একটা ওয়েবসাইট তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই যে ইনস্টলেশন প্রসেসটা, আপনার যে আমি যে ইনস্টলেশনটা করলাম বা ইনস্টলেশনের প্রসেসটা, টোটালি আপনাদের মধ্যে কারো কি প্রবলেম আছে যে ইনস্টল করতে পারবেন না বা ইনস্টল বুঝি নাই, এরকম কোনো কিছু? কারো প্রবলেম আছে? কি করে দেখবেন? চেষ্টায় শুরু করবেন, সাফল্য হবেন। যাক, কি দিবেন? মিস কল দিবেন? Yes, মিস কল দিবেন? আচ্ছা দিয়েন। রাত্রে শেষে দিবেন? আপনাকে এখন ইনস্টল করতে হবে, এখন। হ্যাঁ, ওই কালকে যে ক্লাসে ইনস্টল করতে করতে ক্লাস শেষ, এখন ইনস্টল করতে হবে, সময় কম। ভিডিও দেখে দেখে করবো, আমার ভিডিও ভিউজের দরকার নাই। আমার ভিডিও ভিউজের দরকার নাই। বিরতি কি এখনে না দেরি আছে? আমার এখানে তো আমি শুনতে পাচ্ছি, আপনাদের ওখানে কি অবস্থা এখন? নামাজের টাইম কটা থেকে কটা? কটা থেকে কটা নামাজের টাইম? 4:15 নামাজ শুরু হয়, 4:15 বিরতি শুরু হবে। বিরতি কটার সময় নামাজ শেষ? হ্যাঁ, ও কত মিনিট টাইম লাগবে সেটা? তার মানে 15, 15, 30, 35, 11টা। কেন? 4:10, তাহলে 30 মিনিটে থাকলো। না, শুধু নামাজে করবেন, একটু ব্যায়াম করবেন না? একটু তো ব্যায়াম করবেন নাকি? এখানে এডিট করবো, এখানে কাজ হবে। বুঝতে পারছেন? এটাও কাজ। আচ্ছা, প্রবলেম অবশ্যই। আমার 4:10 এখনো বাজে নাই, কেবল 4:03 বাজে। হ্যাঁ, ব্রেক টাইম শুরু হবে 4:10-এ। আচ্ছা, শেয়ার করেন। হ্যাঁ, ফোল্ডার।
হ্যাঁ অবশ্যই আপনার ওই ফাইলের যদি আপনি ফুললি, যেমন এই যে আমি এটাকে এইচটিএমএল ফাইলটাকে আমি আগে কি করছি, আগে এমনিতে লোকালে যেমন এই যে আপনাদেরকে যেটা যেটাকে আমরা মনে করেন এই যে প্রজেক্ট 303, এটাতে যে আমরা কাজ করছি এখানে অনেকগুলো কাজ করছি তাই না। আমি যদি এই যে প্রথমে মূলত আমার ইন্ডেক্স এই যে বাই ডিফল্ট আমি কিন্তু এই যে এখানে দেখেন আপনার বাই ডিফল্ট কিন্তু আমার এখানে কোনো ফাইলের নাম শো করতেছে না। আবার যদি আমি এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু আমার এখানে ফাইলের নাম শো করে তাই না, এখানে আমার ফাইলের নাম শো করে। ঠিক এই যে আমার ফাইলের নামটা শো করে এখানে বাই ডিফল্ট ইন্ডেক্স নামটা নিয়ে নেয়। এখন আমার কোন ফোল্ডারে কোন কি কি থাকবে না থাকবে আমাকে এই ইন্ডেক্স ফোল্ডারটা যে মানে আমরা মেইন হোম পেজে আমাকে লিঙ্ক আপ করে দেবো, আমি ওখানে ক্লিক করলে ওখানে যাবে, ওখানে ক্লিক করলে ওখানে যাবে, ওখানে ক্লিক করলে ওখানে যাবে, নো প্রবলেম। হ্যাঁ কোনটা হেডলাইন, ওয়েলকাম টু ওয়েবসাইট, স্ক্রিপ্ট দিচ্ছেন না এমনি করছেন, এটাকে স্ক্রিপ্ট করছেন না এমনি এমনি নিছেন সিএসএসজি। ওটা ক্লাস কি নিছেন,